আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। জি, সবাই দ্রুত যুক্ত হন। সাউন্ড ক্লিয়ার, এভরিথিং ওকে? আই থিঙ্ক ক্লিয়ার। দেখো, আচ্ছা, রেডি। আমরা সিরাজউদ্দৌলা নাটকের ওয়ান শট ক্লাসটা আজকে দেখবো। আমরা হিস্ট্রিক্যাল অনেক বিষয় জানার চেষ্টা করবো যে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বিরোধটার কারণ কি ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে ইংরেজরা হচ্ছে পলিটিক্সের মধ্যে মুভমেন্ট করে, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমরা একটু হিস্ট্রিক্যাল বিষয়গুলো দেখি যে আসলে কি হয়েছিল ফার্স্টেই। হ্যাঁ, ফার্স্টেই দেখি আমরা একটু একটা বিষয়। দেখেন, ভারতবর্ষের মধ্যে প্রথম আসছিল কারা? প্রথম আসছিল হচ্ছে পর্তুগিজরা। ভারতবর্ষের মধ্যে প্রথম যারা আসছে তারা হচ্ছে পর্তুগিজ, এটা আপনারা জানেন, পর্তুগিজরা। আচ্ছা, ভালো কথা, পর্তুগিজরা আসছে। পর্তুগিজরা আসছে হচ্ছে আপনার 1516 সালে। 1516 সালে। একটু হিস্ট্রিটা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে মানে পরবর্তীতে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। তো 1516 সালে এসে তারা মোটামুটি একচেটিয়া বাণিজ্য করতেছিল। তারা হচ্ছে আপনার কি বলে এটাকে, যে যত ওই সময় যারা ক্ষমতাশীল যারা ছিল, নবাব বলেন বা আগের দিনের সম্রাট যারা আছে, তাদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। তো ইংরেজরা আসছে হচ্ছে 1600 সালের দিকে। ইংরেজরা, আচ্ছা, ইংরেজরা আসছে 1608 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হওয়ার পরে 1608 সালে আসছে। এখন দেখেন, একটা দেশের মধ্যে আপনার আমি 100 বছর যাবৎ বাণিজ্য করতেছি, আমার একটা বিশাল প্রভাব আছে পুরা দেশটার মধ্যে। এখন বলেন তো স্যার, যে আমি কি অন্য জনকে বাণিজ্য করার সুযোগ দিব? কখনোই দিব না, ঠিক না? আমি অন্য কাউকে এখানে সহ্যই করব না। তো পর্তুগিজদের বিরোধিতার কারণে একটা সময় ইংরেজরা মোটামুটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের যে মানে অগ্রগামী বা অগ্রগতি হওয়ার কথা, সেটা মোটামুটি অফ হয়ে যায়, ঠিক আছে, পর্তুগিজদের বিরোধিতার কারণে। ভালো কথা। এরপর 1612 সালের দিকে, এটা সন লিখলাম না, 1612 সালের দিকে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের মধ্যে ইংরেজরা পর্তুগিজদেরকে হারায়। তো দেখেন, পর্তুগিজরা তো শক্তিশালী, তাদেরকে হারানোর পরে ইংরেজরা নতুন শক্তির উত্থান হয়েছে। তো যার ফলে হচ্ছে কি, আমাদের যারা নবাব ছিল সময় মোগল সম্রাট, তারা মোটামুটি কিছুটা ইংরেজদের প্রতি একটা আগ্রহ দেখায় যে হ্যাঁ ঠিক আছে, ইংরেজদেরকে আমরা নতুন শক্তি হিসেবে আমরা দেখতে পারি, ঠিক আছে। এরই ধারাবাহিকতায় দেখেন, এরই ধারাবাহিকতায় আমরা শাহজাহানের কথা পাবো। শাহজাহান, তারপর হচ্ছে শাহ সুজা, এরাও ইংরেজদেরকে একটা হেল্প করে, ঠিক আছে, শাহ সুজা। এরপর আমরা আরেকটা চরিত্র পাবো হচ্ছে ফররুখসিয়ার, এই একটা চরিত্র। আচ্ছা, এখন বিষয়গুলো কি এখানে? বিষয়গুলো হচ্ছে যে শাহজাহান, শাহ সুজা, ফররুখসিয়ার, এরা কি করছিল, ইংরেজদেরকে মোটামুটি মানে বাণিজ্য করার যে সুযোগটা, মানে স্বল্প শুল্কে বা 3000 টাকা বা বিনা শুল্কে এরকম বাণিজ্য করার সুযোগটা দিচ্ছিল। যার ফলে ইংরেজরা ব্যবসার ক্ষেত্রে একটা একচেটিয়া প্রাধান্য লাভ করে। যেহেতু দেখেন, মনে করেন ফরাসি যারা, তাদের ট্যাক্স একরকম, ইংরেজদের ট্যাক্স আরেক রকম। তো স্বাভাবিকভাবে দেখেন, ইংরেজদের ট্যাক্স যদি কম হয়, ইংরেজদের জিনিসপত্রের দামও কম থাকবে। যার ফলে হচ্ছে কি, অন্যান্য বিদেশি শক্তি বা দেশি যারা ব্যবসায়ী আছে, তারা কি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না? তো এইভাবেই দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে যে এইভাবে ইংরেজদের যখন একচেটিয়া বাণিজ্য যখন হওয়া শুরু করছে, একচেটিয়া, অন্যান্য ব্যবসায়ীরা আস্তে আস্তে সাইড কেটে গেছে। একটা সময় পুরাপুরি বাণিজ্যের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ চলে আসে। এরপর তারা পলিটিক্সের দিকে ইনক্লুড হয়। আসেন আমরা একটু হিস্ট্রিটা একটু দেখার চেষ্টা করি, হিস্ট্রিটা দেখলে বুঝতে সুবিধা হবে। আমরা মেইন পড়া একটু পরে যাচ্ছি, আগে হিস্ট্রি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ডিসকাশন গ্রুপে কিভাবে অ্যাড হবেন? অ্যাড রিকোয়েস্ট পাঠালে তো অ্যাড হয়ে যাবেন। দেখেন শুরু, আচ্ছা দেখেন, নাটকের মধ্যে কয়টা অঙ্ক বা কয়টা দৃশ্য আছে? এখানে নাটকের মধ্যে 4টা অঙ্ক, 8টা দৃশ্য আছে। টোটাল 4টা অঙ্ক আর 8টা দৃশ্য আছে, যার মধ্যে 8টা দৃশ্যের মধ্যে সিরাজ উপস্থিত। 4টা অঙ্ক আর 12টা দৃশ্য আছে, সরি, 4টা অঙ্ক 12টা, 4 12, ঠিক আছে। এর মধ্যে 8টা দৃশ্যের মধ্যে সিরাজ নিজে উপস্থিত আছে, অ্যাক্টিভলি সিরাজ উপস্থিত আছে। লাস্টের দৃশ্যটা দেখেন, জাফরগঞ্জের কয়েদখানার কথা আসে। নাটক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি আমরা। সিকান্দার আবু জাফর 1918 সালে, সাতক্ষীরায় জন্ম, 1975 সালের মৃত্যু। শ্রী সিরাজউদ্দৌলা নাটক, এটা হচ্ছে করুণ রসাত্মক একটা নাটক। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে এটা না হয়।
বাণিজ্যের আকর্ষণে ইংরেজরা এখানে আসে। দেখেন ফার্স্টে কিভাবে কি জন্য আসছিল, বাণিজ্যের কারণে আসছিল, ঠিক আছে, যে হ্যাঁ এখানে তারা বাণিজ্য করবে, বাণিজ্যের আকর্ষণে তারা আসে। পরে ধীরে ধীরে এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করে এবং স্থানীয় রাজাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ভালো কথা। 1757 সালের যুদ্ধে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গেছিল, কিন্তু মীর জাফরের ষড়যন্ত্রে তারা বিজয়ী হয়। 4 অঙ্কে ও 12টা দৃশ্যে এই নাটকটা সমাপ্ত। এর মধ্যে 8টা দৃশ্যের মধ্যে সিরাজ অ্যাক্টিভলি উপস্থিত আছে, 8টা দৃশ্যের মধ্যে। আসেন ইতিহাস থেকে আমরা এবার একটু পড়াগুলো দেখি। ইতিহাসের অলিগলি দিলাম, কারণ এগুলা পুরোপুরি না জানলে না মানে হচ্ছে পড়ায় বা পড়ে মজা লাগবে না। দেখি আমরা ইতিহাসের অলিগলিতে কি আছে। ফার্স্টে দেখেন, প্রথম ইংরেজদেরকে বেশ ঘাত প্রতিঘাত এগুলোর ভিতর দিয়ে চলতে হয়, কারণ পর্তুগিজদেরকে হারানোর পরও পর্তুগিজদের তো প্রভাব চলে যায় নাই। এছাড়াও তারা এই দেশের মানুষের ভাষা জানতো না, এই দেশের মানুষের সাথে তাদের কমিউনিকেট করার কোনো ওয়ে ছিল না, যার ফলে তারা বিজনেসের মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ক্ষতিগ্রস্ত বলতে হচ্ছে প্রত্যাশা অনুসারে লাভ পাচ্ছিল না তারা, ঠিক আছে, বাণিজ্যে সুবিধা করতে পারে না। 1644 সালে দেখেন বাদশাহ শাহজাহান যখন দক্ষিণাত্যে অবস্থান করতেছিল, তখন তার কন্যা আগুনে দগ্ধীভূত হয়, মানে আগুনে পুড়ে যায়। আর তাকে হচ্ছে গ্যাব্রিল বাউটন নামে একজন ইংরেজ ডাক্তার তার মেয়েকে সারায় তোলে। ভালো কথা। এই সারায় তোলার কারণে দেখেন বাদশাহ শাহজাহান ইংরেজদেরকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেয়। বাংলায় কি বলে প্রথমবার, যে ঠিক আছে তোমরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করো। এটা কার অর্ডার ছিল? বাদশাহ শাহজাহানের। এখন এইটা সিস্টেমটা হচ্ছে এরকম যে এক নবাব যে অর্ডারটা দিবে ওইটা ওনার মানে ওনার জীবদ্দশা পর্যন্তই থাকবে, পরবর্তী নবাব কিন্তু সেটা করতে বাধ্য না। ভালো কথা। বাংলা বিহার উড়িষ্যার সুবেদার ছিলেন সুবেদার শাহজুজা। দেখেন শাহ সুজার পরিবারের এরকম আরেকজন মানে হচ্ছে সদস্য, এও বিশাল আক্রান্ত হয়ে পড়ে, মানে রোগাক্রান্ত হয়ে পড়ে। তাকেও কি করে এই একজন, এই যে ব্রাউটন যে চিকিৎসক, উনি কি করে চিকিৎসা করে সুনাম অর্জন করে। এর ফলে শাহ সুজা মাত্র 3000 টাকা, ঠিক আছে, কত টাকা? মাত্র 3000 টাকার বিনিময়ে ইংরেজদেরকে বাংলায় বাণিজ্য করার সুযোগ দেন। ফার্স্টে শাহজাহান দিছিল, পরে এবার কে দিল? শাহ সুজা দিল। আচ্ছা ভালো কথা। 1717 সালে দেখেন মোগল রাজা কি করে? ফররুখ সিয়ারের নিকট উপস্থিত হয়। ফররুখ সিয়ার, তো ফররুখ সিয়ার কি করে? দুই বছর 1717 সালে দেখেন 3000 টাকার বিনিময়ে কি করে? বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেয়। বুঝতে পারছেন বিষয়টা? বাংলা কলকাতা সব জায়গায় মাত্র 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিচ্ছে, ঠিক আছে। তো দেখেন এই যে বিভিন্ন সময় বিভিন্ন নবাব বা সম্রাট যারা ছিল তারা কি করছে? ইংরেজদেরকে বিভিন্নভাবে মানে বাণিজ্যের দিক থেকে সুবিধা দিছে। এই সুবিধা দেওয়ার কারণে কিন্তু তাদের ক্ষমতা বাড়ছে এবং এক সময় হচ্ছে রাজনৈতিকভাবে কিন্তু তারা হস্তক্ষেপ করা শুরু করছে, ঠিক আছে। এবার দেখেন আলীবর্দী খানের আমলে, দেখেন আলীবর্দী খান যখন ক্ষমতায় আসছে 1740 সালে, আলীবর্দীর খান আমলে বাংলায় আক্রমণ চলে কাদের? বর্গী দুঃসদের। আলীবর্দী খান প্রতিদ্বন্দ্বী কারা ছিল? 3টা শক্তি ছিল। একটা হচ্ছে ইংরেজরা ছিল, একটা হচ্ছে আফগানরা ছিল, আফগান, আর একটা হচ্ছে আমাদের মারাঠারা ছিল। তো আলীবর্দী খান মারাঠাদেরকে দমন করার জন্য, আফগানদেরকে দমন করার জন্য ইংরেজদের সাহায্য চায়, ইংরেজদের সাথে সম্পর্ক ভালো স্থাপন করে, সেটার খেসারতই তাদের পরবর্তী দিতে হয়। দেখেন আলীবর্দী খান সময় বারবার বাংলার উপর আক্রমণ চলে বর্গী দস্যুদের। তাদের দৌরাত্ম্য থেকে দেশকে রক্ষা করার জন্য তিনি কয়েকবার ইংরেজ ও অন্যান্য বিদেশি বণিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। ভালো কথা। দেশের আর্থিক উন্নতি কল্পে তিনি ব্যবসা বাণিজ্যে উৎসাহ দান করতেন। ভালো কথা। বহু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরও বর্গীয় দস্যুরা একবার প্রবেশ করে লুটতারাজ করে। পরবর্তীতে আলীবর্দী খান ইংরেজদের সাহায্যের সহযোগিতার প্রয়োজন বোধ করে, কারণ বর্গী বা মারাঠা যারা তারা হচ্ছে কি ইয়া দিয়া লুট করতো, কি বলে এটাকে, জাহাজে করে এসে লুটপাট করতো। আলীবর্দী খান চিন্তা করলো যে ইংরেজদের যেহেতু নৌ শক্তি অনেক স্ট্রং, আমরা কি করি ইংরেজদের হেল্প নিই, ঠিক আছে। ইংরেজরা এই সুযোগটাকে কাজে নিয়ে হচ্ছে পলিটিক্সে ইনভলভ হয় এবং শেষ পর্যন্ত 1757 সালে তারা হচ্ছে কি দেশটা দখল করে। বুঝতে পারছেন তো? আমরা এতক্ষণ এই স্লাইডগুলোর মধ্যে যা দেখলাম সেটা হচ্ছে ইংরেজদের সুবিধাগুলো, কারণটা কি? ইংরেজদের সুবিধা, ঠিক আছে। আচ্ছা, ইংরেজদের সুবিধা এই জিনিসটা। এবার আমরা একটু সিরাজ সম্পর্কে একটু দেখি। সিরাজের সাথে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? সিরাজের সাথে ইংরেজদের ঝামেলা। সিরাজ ভার্সাস ইংরেজ।
আলীবর্দী সিরাজের সমস্যাগুলো কি কি ছিল? আমরা যদি সিরাজের সমস্যাগুলো দেখি, সিরাজের প্রতিবন্ধকতাগুলো দেখি, 1 নম্বর হচ্ছে সিরাজ যে ক্ষমতায় আসছে, এখানে তার চারিত্রিকভাবে তাকে নিয়ে কিছু কোশ্চেন করা হয়। চারিত্রিক মানে কি বলা যায়, চারিত্রিক প্রস্তবিদ্ধ চরিত্র, ঠিক আছে, প্রস্ত মানে চারিত্রিক নিয়ে কিছু প্রশ্ন করা হয় তাকে নিয়ে। যেমন যেমন সে ছোটবেলা মদ খাইতো বা সামথিং, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো সিরাজ আলীবর্দী খার কাছে শপথ করে যে সে কখনো শরাব পান করবে না, ঠিক আছে। সিরাজ আলীবর্দী খার কাছে শপথ করে, সেই হিসাবে হচ্ছে কি যে আপনার সিরাজ ইয়া হয়েছে, মানে সিরাজে ক্ষমতায় আসছে, মানে আলীবর্দী খান তার উপর ভরসা রাখছে। 2 নম্বর হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত ঝামেলা। উত্তরাধিকার সংক্রান্ত ঝামেলা কি, আসলে আলীবর্দী খানের কোনো সন্তান ইয়া ছিল না, মানে ছেলে ছিল না। তো দেখেন আপনি মেহেরুন নিসা বা যেকে আমরা বলে ঘসিটি বেগম, এই ছিল খুব দাপটশীল মহিলা ছিল, কিন্তু তার সন্তান মারা গেছে। তারপর হচ্ছে সে সিরাজউদ্দৌলার ছোট ভাইকে লালন পালন করছে যাতে করে ক্ষমতায় তাকে আনা যায়, ঠিক আছে, কিন্তু ওই ছোট ভাই বসন্তে মারা গেছে। শেষ পর্যন্ত শওকত জংকে সে সাপোর্ট করছে, কারণ ঘসিটি বেগম চাইছে নিজের প্রাধান্যটা রাজসভার মধ্যে বা কি বলে রাজমহলে নিজের প্রাধান্যটা বহাল রাখতে, ঠিক আছে। তো সবগুলোই ব্যর্থ হয়েছে। এই গেল একটা উত্তরাধিকার সংক্রান্ত ঝামেলা। 3 নম্বর হচ্ছে ইংরেজদের উত্থান। আচ্ছা, ইংরেজদের উত্থান বলতে কি বোঝাচ্ছে? আলীবর্দী খান ইংরেজদের হেল্প নেওয়ার পরে ইংরেজদের উত্থান ব্যাপক আকারে দেখা দেয়। আলীবর্দী খান একটা সময় ইংরেজদের ব্যবসা বাণিজ্য বন্ধই করে দেয়। 1748 সালে যখন ইংরেজরা আলীবর্দী খানকে মানে আক্রমণ করে, তখন ব্যবসা বাণিজ্য বন্ধই করে দেয়। পরবর্তীতে চিন্তা করলো না, দেশের ব্যবসা বাণিজ্য টিকা রাখার জন্য কি করতে হবে, ইংরেজদেরকে সুবিধাটা দিতে হবে, ঠিক আছে। এখন ইংরেজরা সুবিধা পায় কি করছে, ইংরেজরা সুবিধা পায় দুর্গ নির্মাণ বা তাদের যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এগুলোর প্রতি তারা অনেক জোর দেওয়া শুরু করছে ইংরেজরা। কথাটা কি বুঝতে পারছেন? তো এইটা সিরাজের জন্য একটা বড় একটা মানে প্রবলেম হয়ে দাঁড়ায়। 4 নম্বর হচ্ছে মানে সভাসদ, আলীবর্দী সিরাজের সভাসদ যারা, তাদের একটা প্রবলেম। কারণ সভাসদ সবাই হচ্ছে আপনার আলীবর্দী খান আমলে নিয়োগপ্রাপ্ত। তো স্বভাবতই সিরাজ যেহেতু অল্প বয়সী একটা যুবক, মাত্র 23 বছর বয়স, সে তার নানার আমলে নিয়োগপ্রাপ্ত লোকদেরকে সে ইয়া করতে পারে না, কি বলে এটাকে, ছাঁটাই করতে পারে না। রাজবিদ্রোহ দেখার আশঙ্কা, ঠিক আছে, ছাঁটাই করতে পারে না। এখানে একটা বড় প্রবলেম। এই 4টা বড় প্রবলেম নিয়ে হচ্ছে কি সিরাজের প্রতিবন্ধকতা। এবার আসেন সিরাজ এবং ইংরেজদের মধ্যে মানে এই মারামারি বা ফাটাফাটির কারণটা কি একটু দেখি আমরা। তো আছে দেখি, ওকে। 1 নম্বর কারণ ছিল সিরাজ এবং ইংরেজদের মধ্যে মারামারির, 1 নম্বর কারণ হচ্ছে ফোর্ট উইলিয়াম নির্মাণ। ফোর্ট উইলিয়াম নির্মাণ, এটা হচ্ছে 1 নম্বর কারণ ছিল। আলীবর্দী খান মৃত্যুর সময় বলে গেছিল সিরাজকে যে কোনোভাবে যেন ইংরেজদের কি মানে আপরাইজিং বা উত্থানটা যেন না হয়। তো যে আলীবর্দী মারা গেছে, সিরাজ ক্ষমতায় আসছে, ওরা কি করছে, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা শুরু করছে, অথচ সিরাজ এটা নিষেধ করছিল। বুঝতে পারছেন বিষয়টা? ওরা যুক্তি দিচ্ছিল হচ্ছে যে ফ্রান্সের থেকে বাঁচার জন্য তারা ফোর্ট উইলিয়াম নির্মাণ করতেছে, যেটা ভুল। 2 নম্বর হচ্ছে অভিষেক অনুষ্ঠানে না যাওয়া। অভিষেক অনুষ্ঠানে না যাওয়া, কি বলতেছে দেখেন, সিরাজ দেখেন আমাদের দেশের মধ্যে যেই ক্ষমতায় থাকুক না কেন, তাকে বিদেশিদের সাপোর্ট করতে হবে, ঠিক আছে। মনে করেন কেউ চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, কোনো বিদেশি এই কথা বলতে পারবেন না আপনি তো চোর, এটা বলার কিন্তু অধিকার তার নাই, তাকে সাপোর্ট করে যেতে হবে। এখন সিরাজের যখন রাজ্যাভিষেক হয়, তখন হচ্ছে ইংরেজরা এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে যায় নাই, এটা আরেকটা বড় কারণ। 3 নম্বর আরেকটা বড় কারণ হচ্ছে কৃষ্ণদাস, ওই সময় একটা লোক কৃষ্ণদাস, ও কৃষ্ণদাসের টাকা চুরি, কৃষ্ণদাসের টাকা চুরি, সে ওই সময় প্রায় 53 লক্ষ টাকা, ওই সময়ের প্রায় 53 লক্ষ টাকা মেরে গেছে। বুঝতে পারছেন? সিরাজের কাছ থেকে 53 লক্ষ টাকা চুরি করছে, সেইটা আবার মানে সে পালায় গেছে, ইংরেজদের কাছে আশ্রয় চাইছে, ইংরেজরা আশ্রয় দিচ্ছে। তারপরে দেখেন, আমার শত্রুকে যদি তুমি আশ্রয় দাও তাহলে আমার সাথে তোমার লাগবে। আমাদের দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা এই জিনিসটা পাবো যে কৃষ্ণদাসের ঘুষের পরিমাণ বেশি বললাম, এই জন্য তাকে ফেরত দেওয়া হয়নি।
বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটা, এই তিনটা বড় বড় কারণে হচ্ছে সিরাজ কি করছে, আপনার এই সিরাজের সাথে হচ্ছে ইংরেজদের বিরোধ শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা একটু দেখি সিরাজ প্রতিক্রিয়ায় কি করছে, সিরাজ তার প্রতিক্রিয়ায় কি করছে, ঠিক আছে? সিরাজ প্রতিক্রিয়াগুলো কি, এক নম্বর দেখি আমরা, এক নম্বর প্রতিক্রিয়া আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি কলকাতা আক্রমণ। 1556 সালে কলকাতা আক্রমণ করছে, কলকাতা আক্রমণ করে নাম দিছে হচ্ছে আলীনগর। ভালো কথা। তো আক্রমণ করে ইংরেজদেরকে পুরোপুরি তাড়ায় দেয় না, পুরোপুরি তাড়ায় দেয় নাই, কি করছে মানে হচ্ছে তাদের সাথে ওই তাদেরকে আবার ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিচ্ছে আগের মতোই সব, মানে বিদ্রোহীদের বা যারা শত্রু তাদের কাছে দমন করবে, দমন না করে তাদেরকে ভয় দেখাচ্ছে এই টাইপের। ইংরেজরা প্রতিক্রিয়া কি জানাচ্ছে, ইংরেজরা সেটা হচ্ছে কি ঘষেটিকে সাপোর্ট, বা হ্যাঁ ঘষেটিকে সাপোর্ট দেওয়া। ঘষেটিকে যখন সাপোর্ট দিয়ে তারা পারে নাই, কারণ সিরাজ এইটাকে পুরোপুরি রোধ করতে পারছে। 3 নম্বরে তারা সভাসদ বা মীর জাফরকে সাপোর্ট করছে, সভাসদকে সমর্থন করছে। সিরাজের প্রতিক্রিয়াটা ছিল হচ্ছে কলকাতা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর ইংরেজরা কি করছে, ফার্স্টে শওকত জং বা ঘসেটি বেগমের উপর সাপোর্ট করছে পরোক্ষভাবে, কিন্তু দেখা যায় সিরাজ এই দুইটা খুব ভালো করেই উতরে গেছে। পরবর্তী সভাসদদেরকে হাত করে হচ্ছে ইংরেজরা সিরাজকে হারাইছে। ওকে, তাহলে এইবার দেখি আমরা একটা বিষয় স্যার, যে সিরাজের সাথে সিরাজের প্রত্যক্ষ কারণ সমূহ একটু দেখি আমরা। এটা এখনো পড়া শুরু হয়নি, এখন আমরা ভূমিকাতেই আছি। প্রত্যক্ষ কারণগুলো কি কি সিরাজের সাথে? এক নম্বর দেখেন কি বলা হচ্ছে, ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার ও দেখেন দুর্ভেদ্য করার প্রচেষ্টা। ফোর্ট উইলিয়াম দুর্গটা তারা কি করছে, একবারে দুর্ভেদ্য করার প্রচেষ্টা করছে, এইটা নিয়ে সিরাজের সাথে একটা পিড়াপিড়ি লাগছে। 2 নম্বর দেখেন দস্তকের অপব্যবহার। আচ্ছা, দস্তকের অপব্যবহার বিষয়টা বুঝেন, যে সম্রাট কি বলছিল যে কোম্পানির কর্মচারী মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমদানি রপ্তানি হচ্ছে শুল্কমুক্ত করা হবে। এটা বিষয়টা বুঝেন, এটা মানেটা কি? মনে করেন সরকার আমাদেরকে বলল যে অনুশীলন কোম্পানির ট্যাক্স বাতিল করা হলো, অনুশীলন কোম্পানির ট্যাক্স দিতে হবে না। ভালো কথা। তার মানে কি এই ট্যাক্স বাতিলটা শুধু কার জন্য? অনুশীলন কোম্পানির জন্য। আমরা কি করলাম, বানায় নিলাম যে অনুশীলন কোম্পানির 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বারের আরও 10টা বিজনেস আছে। তা আমরা একটু ঘুরায় বানায় নিলাম যে অনুশীলন কোম্পানির মেম্বারদের জন্য ট্যাক্স বাতিল। দুটোর পার্থক্য বুঝে নেন। সরকার বাতিল করছে কেবল অনুশীলন কোম্পানির জন্য, আমরা কি করলাম, বানায় নিলাম কি অনুশীলন কোম্পানির মেম্বারদের জন্য ট্যাক্স বাতিল। এর কারণে সিরাজ ওই সময় প্রায় কোটি টাকার মতো রাজস্ব হারাইতো। শুধু একটা বলছে হচ্ছে কোম্পানির ট্যাক্স বাতিল, আর একটা কি বলা হচ্ছে কোম্পানির মেম্বারদের ট্যাক্স বাতিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেম কাজটা করছে। দেখেন যে 1717 সালে যে মুঘল সম্রাট যে কথাটা বলছিল সেটা কেবল আমদানি রপ্তানি শুল্কমুক্ত রাখা বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে শুল্কমুক্ত রাখা হয়নি, কিন্তু কোম্পানির কর্মচারীরা নিজেদের দস্তকের ব্যবহার বিক্রি করে দিয়ে নবাবের প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিত। ঠিক আছে, এরপর দেখেন রাজদ্রোহীদেরকে আশ্রয় দান। দেখেন এই যে কৃষ্ণদাস, দেখছেন কৃষ্ণদাস রাজ্যে 53 লাখ টাকা নিয়ে হচ্ছে কি পালায় যায়, ইংরেজরা তখন কি করে, তাকে আশ্রয় দেয়। সিরাজ তাদেরকে বারবার বললেও তারা ফেরত দেয়নি। ইংরেজদের ষড়যন্ত্র, এটা তো বুঝতেই পারতেছেন, প্রাসাদ ষড়যন্ত্র। ইংরেজদেরকে বিতাড়নের উদ্যোগ নিয়েছিল সিরাজ, যে সিরাজ ইংরেজদেরকে 3টা কারণে বিতরণ করতে চেয়েছিল। কারণ হচ্ছে তারা দেশের আইন কানুন না মেনে দুর্গ নির্মাণ করতেছে, দস্তকের অপব্যবহার করতেছে, আর কলকাতাকে সার্বভৌম রাজা পরিণত করতেছে। আপনারা শুনছেন হয়তো এটা, যে জব চার্নক নামে একটা লোক 1690 সালে কলকাতা নগরী প্রতিষ্ঠা করছিল। ওরা আলাদা একটা কলকাতা স্বাধীন রাষ্ট্র তৈরি করতেছিল। অভ্যন্তরীণ ষড়যন্ত্র, উত্তরাধিকার নিয়ে পিটাপিটি লাগে, প্রশাসনিক দুর্বলতা ছিল, রাইট, অবশ্যই প্রশাসনিক দুর্বলতা ছিল। কারণ মীর জাফর সহ বাকি যত দোসর ছিল সবাই গাদ্দারি ধরা খায় সিরাজের কাছে, কিন্তু সিরাজ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এমনকি পলাশির যুদ্ধের সময় হচ্ছে মীর জাফরকে প্রধান সেনাপতি রাখে, এটা সিরাজের একটা বড় ভুল ছিল। এরপর হচ্ছে যুদ্ধক্ষেত্রে অদূরদর্শিতা। যখন হচ্ছে যুদ্ধের মধ্যে হচ্ছে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গেছিল, তখন হচ্ছে সিরাজ কি করে, যুদ্ধ বন্ধ করার বা মীর জাফরের যে আদেশটা, যুদ্ধ বন্ধ করার অনুমতিটা বহাল রাখে, যার ফলে হচ্ছে পরাজিত হয়। এই সব কারণে হচ্ছে সিরাজ পরাজিত হয়। আর এই বিষয়গুলো হচ্ছে আমাদের নাটকের মধ্যে তুলে ধরবে। আসেন এই নাটকটা আমরা পড়বো কিভাবে। প্রথমে দেখেন নাটকের পক্ষ চরিত্র কোনটা, বিপক্ষ চরিত্র কোনটা। পক্ষ চরিত্র এরা হচ্ছে সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্র। দেখেন আলীবর্দী খান, দেখেন আলীবর্দী খান হচ্ছে প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী, সিরাজউদ্দৌলার নানা ছিলেন। ভালো কথা। আমিনা বেগম,
আলীবর্দী খানের ছোট মেয়ে, ঠিক আছে, 3 সন্তান, সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা, মির্জা হামদি। এই মির্জা হামদি বা ছোট ভাই কিন্তু মারা যায়, যাকে ঘসেটি পালন করতে চায় যে পরবর্তী নবাব হওয়ার জন্য। নাটকের মমতাময়ী চরিত্র। রাইসুল জুহালার আসল নাম হচ্ছে দেখেন নারায়ণ সিং। রাইসুল জুহালার আসল নাম হচ্ছে নারায়ণ সিং, ঠিক আছে। সিরাজের প্রধান গুপ্তচর, ক্লাইভের নির্দেশে তাকে গুলি করা হয়, ঠিক আছে। এখন দেখেন কি লাইনগুলো আছে দেখেন। উমির চাঁদের চিঠি ক্লাইভের কাছে দিতে গেলে ক্লাইভ তাকে গুপ্তচর করে জিজ্ঞাসা করে, সে তখন কি বলে, গুফুচ্চর। এমন ভাবে বলে গুফুচ্চর, সে কি না কি মনে করে। তো তখন উমির চাঁদ ক্লাইভকে বলে ইউ শাট আপ। এইটা শুনে ক্লাইভ তাকে হচ্ছে কোপ মারতে চায়। এরপর দেখেন আরেকটা বিখ্যাত উক্তি তার, সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি গুলিয়ে যেতে পারে। এই দেশে থেকে এই দেশকে ভালোবেসে সে গুপ্তচরের কাজ করছি কি স্বাধীনতার খাতিরে সামথিং ইত্যাদি ইত্যাদি, বিখ্যাত উক্তি। এরপর আসেন সিরাজউদ্দৌলা। দেখেন সিরাজউদ্দৌলা পিতার, সিরাজউদ্দৌলার বাবার নাম কি দেখেন, জয়নুদ্দিন, সিরাজউদ্দৌলার বাবার নাম। ওকে, তারপর দেখেন 1756 সালে সিংহাসনে বসছেন, কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে, নাম রাখছে আলীনগর। শওকত জং যে ছিল তার বিশাল হারান তাকে পালন করতে হয়। জাফরগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করা হয়। জাফরগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করে হচ্ছে মোহাম্মদী বেগ। সিরাজের উপাধি দেখেন নবাব, মনসুরুল মুলুক, সিরাজউদ্দৌলা, শাহকুলি ইত্যাদি ইত্যাদি, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। আর দেখেন তার উক্তিগুলো দেখেন, তোমার খুব কাছাকাছি, তোমার বলতে এখানে লুৎফা বা স্ত্রীর কথা বলতেছে, তার স্ত্রীর কথা বলতেছে। এই লাইনগুলো অনুধর্মমূলক কোশ্চেনে আসে, যে রাজত্বের কারণে সে তার ওয়াইফের সাথে থাকতে পারতো না, ওয়াইফের কাছে যাইতে পারতো না, ঠিক আছে। এগুলো বিভিন্ন উক্তি, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। লুৎফুন্নেসা সিরাজউদ্দৌলার স্ত্রী মির্জা ইরিজ খানের কন্যা। এই ইরিজ খানে কিন্তু পরবর্তীতে টাকা নিয়ে পালায়, ইরিজ খান টাকা নিয়ে পালায়। আমরা জাস্ট আজকে হচ্ছে চরিত্রগুলো একটু মনে করাই দিব, আর কিচ্ছু না, চরিত্রগুলো মনে করাই দিব, ঠিক আছে। আমি চিরকাল হাতির পিঠে, দেখেন লুৎফারকে যখন মিরন বিয়ে করতে চায় তখন লুৎফা উক্তিটা করে, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেশি বেড়েছি, সেই আমি কি করে হচ্ছে গাধার পিঠে চড়ে বেড়াবো, এই টাইপের। মোহনলাল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি, শওকত জংয়ের বিরুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন। তারপর দেখেন পলাশীর প্রান্তরে যুদ্ধ বন্ধ করতে চায় নাই, কে বন্ধ করতে চায় নাই, মোহনলাল। চরিত্রটা ইম্পর্টেন্ট, মোহনলাল, ঠিক আছে। তাকে গুলি করে হত্যা করা হয়। তার বিখ্যাত উক্তি কোনটা, আমার শেষ যুদ্ধ পলাশীতেই। মীর মর্দান কৌশলী যোদ্ধা, নবাবের সবচেয়ে বিশ্বাসভাজন লোক, ঠিক আছে। তাকে কি বলেছে দেখেন, তার বিখ্যাত উক্তি যে ইংরেজদেরকে ঘায়েল করতে গেলে মোহনলাল, মীর মর্দান আমিই যথেষ্ট। আর এর ব্যাপারে একটা কথা বলছিল সাফরে, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। নিপীড়িত ব্যক্তি যে লবণ বিক্রি না করার কারণে কি ইংরেজরা তার বাড়ি জ্বালিয়ে দেয়, তার গর্ভবতী স্ত্রীর উপর অত্যাচার করে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিরাজের পক্ষ চরিত্র, এগুলো সিরাজের পক্ষ চরিত্র যে এগুলো। এবার দেখি আমরা সিরাজের বিপক্ষ চরিত্র কোনগুলো। 1 নম্বর দেখেন ঘসিডি বেগম, প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা, নিজেকে ক্ষমতাচ্যুত করতে অগ্রণী ভূমিকা পালন করে, তবে তিনি সিরাজের নজরবন্দি ছিলেন। তাহলে এইটা ইম্পর্টেন্ট যে ঘসিডি বেগমের আসল নাম কি। আচ্ছা, ওয়ালি খান হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেয়, ক্লেটন যুদ্ধ বন্ধ করে না, বলে বাঙালি কাপুরুষ, তখন সে উক্তিটা করে বাঙালি কাপুরুষ নয়, এটা কিন্তু ওয়ালি খানের উক্তি, ইম্পর্টেন্ট। তারপর দেখি আমরা ক্লেটন 1756 সালে কলকাতার দুর্গ আক্রমণের সময় বাঙালি সৈন্যদের সিরাজদের বিরুদ্ধে অনুপ্রাণিত করেন। মিরন মীর জাফরের পুত্র, মোহনলালের গুপ্তচর তার জীবন অতিষ্ঠ করে ফেলে, তার আদেশে সিরাজ তার ভাই মির্জা হামদিকে হত্যা করে। ভালো কথা, সিরাজ মীর জাফরের মৃত্যুদণ্ডাদেশ দেখতে চাইলে মিরন উক্তি করে আসামির আবার সে অধিকার থাকে নাকি। সিরাজ যখন বলে যে তোমাকে, সিরাজকে যখন বলা হয় মীর জাফর তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, তখন সিরাজ বলে যে আমি একটু দেখতে চাই মৃত্যুদণ্ডাদেশ, বলতেছে আসামির সে অধিকার নাই। মীর জাফর প্রকৃত নাম দেখেন মীর জাফর আলী খান, মীর জাফর আলী খান সিরাজের প্রধান সেনাপতি, পারস্য থেকে নিঃস্ব অবস্থায় হিন্দুস্তানে এসেছিল। তাহলে মীর জাফরের জায়গা কোনটা, পারস্য, ইরান থেকে আসছিল। একদিনের জন্য হলেও সে মসনদে বসার স্বপ্ন দেখতো। সিরাজ তাকে সন্দেহ করলে কোরআন ছুঁয়ে কি শপথ নেয়, ঠিক আছে। পলাশীর প্রান্তরে যুদ্ধের ইয়াদে 1765 সালে কুষ্ঠরোগে মারা যায়। এরপর দেখেন রায়দুল্লভ বিহারের ডেপুটি গভর্নরের ছেলে। দেখেন রায়দুল্লভ ষড়যন্ত্র করার পূর্বে একরার নামে একটা সই চায় রায়দুল্লভ, যে আমাদের কি আমি সিরাজের পতন হইলে আমি কি পাবো না পাবো তার উপর একটা সই দেন। এটা সিরাজের পতনের পর সেনাপতির পদ দেওয়া হবে, এই লোভ দেখায় মিরন। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ভালো কথা। রাজবল্লভ দেখেন বৈদ্য সম্প্রদায়ের লোক ছিলেন রাজবল্লভ,
সিরাজ যখন তার কাছ থেকে শপথ চায়, ধোয়া তুলসী পাতা ছুঁয়ে দেশের পক্ষে থাকার ইয়া করে। তো এইভাবে হচ্ছে সিরাজের পক্ষ চরিত্র বিপক্ষ চরিত্র এগুলো আগে একবার পড়ে নেবেন। সিরাজের পক্ষ চরিত্র বিপক্ষ চরিত্র। আমরা আজকে শুধু নাটকের একটা সাম আপ করবো যে নাটকটার মধ্যে আছে কি। এটা উমিদ চাঁদ, এই যে উমিদ চাঁদ চরিত্রটা গুরুত্বপূর্ণ আছে। এখন যদি বলি যে কোন চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে, মীর জাফর না, রাজবল্লভ না, হ্যাঁ মানিক চাঁদ, জগৎ শেঠ, কারণ পুরা যুদ্ধের এই কারিগর হচ্ছে জগৎ শেঠ 1 নম্বর। মোহাম্মদ ইবেক লাগবে, গল্পের সবচেয়ে নিকৃষ্ট চরিত্র। উমিদ চাঁদ লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। ওদিকে রাইসুল জুহাল একটা চরিত্র আছে না, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন উমিদ চাঁদ দ্বৈত আচরণকারী, সে আসলে পুরা যার কাছ থেকে টাকা পায় সে তার পক্ষে, সে সিরাজের পক্ষেও কাজ করে, সে হচ্ছে নবাবের কি বলে মীর জাফরের পক্ষেও কাজ করে। দেখেন কলকাতা অভিযানের পর সিরাজ তাকে মুক্তি দেয়, নিজেকে ইংরেজদের খাদেম ও দৌলতের পূজারী বলে পরিচয় দেয়, নিজ থেকে সে ইংরেজদের সহায়তা করার প্রস্তাব দেয়। 5,000 টাকা নিজের ও 12,000 টাকা মানিক চাঁদের তহবিলের শর্তে মানিক চাঁদকে হাত করে নেয়। জন্মগতভাবে সে ছিল লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক। সে উভয় পক্ষে তথ্য আদান প্রদান করত। পলাশির যুদ্ধে জয়লাভ করলে ইংরেজদের থেকে 30 লাখ টাকা চায়, ঠিক আছে, যার ফলে ক্লাইভ তাকে 2টা চুক্তি করে। রায়দুল্লভ তাকে বলছে জাহেল মূর্খ ইত্যাদি ইত্যাদি এগুলা বলছে। আর তার বিখ্যাত উক্তি দেখেন, আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোফ শুকনো রাখেন, আর আমি হাড়ির কাছে যেতে না যেতে কি হয়ে যায় একবারে গুলবাগা বনে যাই, এই টাইপের। ড্রেক, ক্লাইভ, জর্জ মার্টিনো, শওকত জং সামথিং ইত্যাদি এগুলো লাগবে না একটাও। আচ্ছা এবার দেখি একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলা। ইংরেজদেরকে বাংলায় বাণিজ্য করার অনুমতি দিছিল দিল্লির বাদশাহ, বা যে কেমন ফররুখসিয়ার, দিল্লির বাদশাহ। আচ্ছা 1756 সালে যখন ইংরেজরা পরাজিত হয় তখন সিরাজ কয়েকটা আদেশ দেয়, ঠিক আছে। সিরাজ কিছু আদেশ দেয়, দেখেন 1 নম্বর হচ্ছে গভর্নর ড্রেকের বাড়ি কামানের গোলা দিয়ে উড়াই দিতে হবে, গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরায় দিয়ে ইংরেজদেরকে কলকাতা ত্যাগ করাতে হবে, গ্রামবাসীরা যেন ইংরেজদের কাছে কিছু বিক্রি না করে, ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করতে হয়, আর কলকাতা অভিযানের সব খরচ ইংরেজদের বহন করার আদেশ দেয়। এরপর দেখেন ইংরেজরা স্থানীয় লোকদের কাছ থেকে 3-4 আনা মনে, কতটুকু 3-4 আনা মনে পাইকারি দরে লবণ কিনতো, আর সেটাই হচ্ছে দেখেন 2-2.5 টাকায় বিক্রি করত, সেটাই 2-2.5 টাকায় বিক্রি করত। দলিল দেখেন উমিদ চাঁদের বিরুদ্ধে আসল দলিলে সবাই স্বাক্ষর করে, যেখানে রাজবল্লভ কি জগৎ শেঠ সাক্ষী ছিলেন, কিন্তু নকল দলিলে ওয়াটসন স্বাক্ষর করেনি। ওয়াটসনের বদলে লুসিংটন নামে এক লোক এ হচ্ছে স্বাক্ষর করে দেয়। ওয়াটসনের বদলে কে স্বাক্ষর করে দেয়? লুসিংটন। এই দলিলে উমিদ চাঁদের টাকা প্রাপ্তির কথা গোপন রাখা হয়। আসল দলিল সিরাজের পতন হলে কোম্পানি পাবে হচ্ছে 1 কোটি টাকা, কলকাতা বাসিন্দারা পাবে 70 লাখ টাকা, ও ক্লাইভ পাবে 10 লাখ টাকা। আসল দলিল এটা লেখা থাকে। এরপর দেখেন সিরাজ এটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনগুলা, জ্ঞানমূলক। সিরাজ দাদুর মৃত্যুর সময় কি শপথ করছিল? কখনো শরাব পান করবে না। যুদ্ধ সম্পর্কে মোহনলালের ধারণা কি? ইংরেজদের সৈন্য হচ্ছে 3000, কিন্তু তারা অভিজ্ঞ, আর নবাবের সৈন্য 50,000, ইংরেজদের কামান হচ্ছে 10টা, নবাবের কামান হচ্ছে 50টা। পলাশির প্রান্তরে ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয় নেয়? লক্ষবাগে আশ্রয় নেয়, ঠিক আছে। পলাশির সৈন্য সাজানো কে ছিল? দেখেন বদ্রে আলী খাঁ, এই যে মীর মর্দানের জামাই, এ হচ্ছে প্রথম নিহত হয়। বদ্রে আলী খাঁ এ হচ্ছে প্রথম শহীদ হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন গুরুত্বপূর্ণ অনুধর্মমূলক কোশ্চেন স্যার, এগুলো আপনারা নিজেরা একটু কষ্ট করে পড়ে নেবেন। দেখেন দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, এটার মধ্যে উমিদ চাঁদের অর্থলোভী মনোভাব ফুটে উঠছে। নবাব সিরাজউদ্দৌলা নিজেকে শ্রেষ্ঠ বীর মনে করেন কেন? কারণ আলীবর্দী খাঁর সাথে থেকে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছেন। এই বিষয়গুলো আপনারা একটু কষ্ট করে পড়ে দিবেন। এখানে আর কিছুই নেই, একেবারে সহজ। এবার দেখেন পুরা গল্প 1 নম্বর দৃশ্যে কি কি আছে দেখেন। 1 নম্বর দৃশ্য মানে প্রথম অঙ্ক, প্রথম দৃশ্যের মধ্যে কি কি আছে দেখেন। এই যে পুরা মূল কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জাস্ট স্লাইডটা একবার পড়ে নেবেন। পুরা আমার উপন্যাসটা পড়া দরকার, মানে নাটকটা পড়া দরকার নেই, স্লাইডটা একবার পড়লেই চলবে, ঠিক আছে। ওই পুরা নাটকের মধ্যে যা আছে ওইটাই সাম আপ করে করে স্লাইডের মধ্যে এখানে তুলে ধরছি, ঠিক আছে। কষ্ট করে একটু পড়ে নেবেন, এগুলো আমি পড়া দেওয়ার কিছু না, এগুলো শুধু নিজেরা একটু পড়বেন। আর কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এগুলো কালার করে দিচ্ছে, কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ। ওকে, একেবারে সংক্ষিপ্ত ক্লাস নাটকের উপরে। এটা ওয়ান শটও না পুরাপুরি, এটা জাস্ট দিলাম যে আমাদের নাটকের মধ্যে কি কি আছে, একটু হিস্ট্রি নিয়ে একটু আলোচনা আর কি। পরীক্ষার সময় সিরিয়াসভাবে এটা একটু পড়েন, এখন এত ইম্পর্টেন্ট কিছু না। ওকে, কেউ নাই ক্লাসে? নাই।
আমি একা, হ্যাঁ একাই, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। সব ঘুমাইতেছে।